শিক্ষকের চেয়ে একদম ছাত্রের প্রটোকলের ব্যবস্থা বেশি হয়ে যায়। ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রেসিডেন্ট সেক্রেটারিরা আসে, তাদের প্রটোকল দিতে গিয়ে সেখানে যদি বিসিও পড়ে, ইটস নাথিং, একটা ইস্যু। ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, অথবা সেটার যে নতুন ডাইমেনশন সেটা কি হতে যাচ্ছে। তো দুঃখের বিষয় হচ্ছে যেই আন্দোলনটি ছাত্র রাজনীতির একটি গৌরবোজ্জ্বল ভূমিকার কারণে সংগঠিত হয়েছে, সেই আন্দোলনের পরেই আমরা কত বড় দুর্ভাগ্য জাতি যে আমাদেরকে আজকে ডায়লগ করতে হচ্ছে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না। তো এই জায়গাটিতে আমরা প্রশ্ন রাখতে চাই যে ছাত্র রাজনীতি কি, এটা কি আমাদের সবার কাছে ক্লিয়ার আসলে আছে কি? তো ছাত্র রাজনীতির যেটা মূল তত্ত্ব সেটা আমরা খুব সিম্পলি বলতে পারি যে যেই রাজনীতিতে ছাত্রদের অধিকারের কথা বলবে এবং ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট অর্থাৎ শিক্ষাবান্ধব কর্মসূচি গ্রহণ করবে, সেটাই মূলত ছাত্র রাজনীতি হতে পারে। কিন্তু আমাদের প্রেক্ষাপটে আমরা কি দেখি আসলে? আমরা দেখি মেজর ভিত্তিক, এরপর হচ্ছে দলীয় ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, দলকে ক্ষমতায় নিয়ে আসার জন্য এক ধরনের লেজুরি ভিত্তির যে চর্চা, তার মধ্য দিয়ে আমাদের ছাত্র রাজনীতি যায় আসলে। এক্ষেত্রে আমি কয়েকটি সংজ্ঞায়ন একটু করতে চাই। প্রথমত ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী, তিনি তার দ্বন্দ্বের সমাজ রাজনীতি এই বইটাতে বলেছেন যে ছাত্র রাজনীতির ঐতিহাসিক ভূমিকা রয়েছে, পাশাপাশি তিনি রাজনৈতিক সচেতনতা এবং সামাজিক দায়বদ্ধতা তৈরি করার জন্য ছাত্র রাজনীতিকে তিনি উল্লেখ করেছেন তার বইতে। কার্ল মার্কস তিনি তার কমিউনিস্ট ম্যানিফেস্টো এই বইটাতে বলেছেন যে সামাজিক শ্রেণী সংগ্রামের অংশ হিসেবে যে রাজনীতি, সেটাকে তিনি ছাত্র রাজনীতির সংজ্ঞায়ন করেছেন। এবং সৈয়দ আবুল আলা মওদুদী তিনি ইসলামিক দৃষ্টিকোণ থেকে রাষ্ট্র ব্যবস্থার যে বই আমরা লিখিত, সে বইতে তিনি বলার চেষ্টা করেছেন যে ছাত্র রাজনীতি একটি ইবাদত। এবং দেখেন এই শব্দটার মর্মটা অনেক গভীরে। ছাত্র রাজনীতি ইবাদত তিনি কোন প্রেক্ষাপটে বলেছেন? কারণ ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি প্রত্যেকটা ভালো কাজ, ন্যায়ের পক্ষে থাকা, ন্যায়ের কথা বলা, অন্যায়ের প্রতিবাদ করা, সেটাই আসলে ইবাদত। তিনি সেই সেন্স থেকে ছাত্র রাজনীতিকে সংজ্ঞায়ন করার চেষ্টা করেছেন। তো ওভারঅলি আমরা এটা বলতে পারি যে যারাই ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে, ছাত্রদের শিক্ষাবান্ধব কর্মসূচি গ্রহণ করবে, সেটাই আসলে ছাত্র রাজনীতি হতে পারে। আমি আমার সেকেন্ড পয়েন্টে যে বৈশ্বিক প্রেক্ষাপটে আসলে ছাত্র রাজনীতির অবস্থাটা কোথায়, এটা আমাদের একটু উপলব্ধি করা দরকার, সেদিকে একটু দৃষ্টি দেওয়া দরকার। আমরা শুধুমাত্র মিডল ইস্ট ব্যতীত, যেহেতু সেখানে রাজতান্ত্রিক কাঠামোগুলোই বেশি প্রয়োগ করা হয় পলিটিক্যালি, এই জন্য সেখানে ওই অর্থে কোনো রাজনৈতিক দল বা সংগঠন কাজ করে না। কিন্তু আপনি ওয়েস্টার্ন বলেন, এশিয়া বলেন, এরপরে সাউথ এশিয়া বলেন, সব জায়গাতে আসলে ছাত্র রাজনীতির একটা কাঠামো রয়েছে। কিন্তু তারা আসলে কোন প্রেক্ষাপটে সেটা প্র্যাকটিসটা করে, এটা ইম্পর্টেন্ট আমাদের জন্য জানাটা। যেমন আপনি ওয়েস্টার্ন কালচারে দেখবেন যে তাদেরও কিন্তু মূল দলের মেইন স্ট্রিম পলিটিক্যাল দলের একটা ইউথ উইং অথবা স্টুডেন্ট উইংস থাকে। এরপরে হচ্ছে তাদের সেখানে স্টুডেন্ট ক্লাব থাকে, স্টুডেন্ট অ্যাসোসিয়েশন থাকে, সেটা ডোমেস্টিক এবং ন্যাশনাল যারা থাকে তাদের জন্যও থাকে, বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য এই ধরনের অ্যাসোসিয়েশনের ব্যবস্থা থাকে। তো তাদের সামগ্রিক কার্যক্রম যেটা থাকে, তারা স্টাডি সার্কেল করে ছাত্র রাজনীতির সেই অ্যাসোসিয়েশন এবং ক্লাবগুলো দিয়ে। এরপরে তারা পলিসি ডিসকাশন করে, পলিসি ডিবেট করে তারা। এরপরে তারা ইস্যু ভিত্তিক ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন ইস্যুতে ক্যাম্পেইন তারা করে থাকে। এরপর তারা কো কারিকুলাম অ্যাক্টিভিটিস এবং দক্ষতা উন্নয়ন রিলেটেড কাজগুলো করে। আরেকটা মজার বিষয় হলে, যেটা টার্কি এবং মালয়েশিয়ান খুব বেশি মডেলটা ফলো করে তারা, যে যখন ভ্যাকেশন থাকে, উইন্টার ভ্যাকেশন, সামার ভ্যাকেশন, সেই সময়টাতে তারা সকল ছাত্রদের জন্য অনেকগুলো স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং এর ব্যবস্থা করে এবং এটা উন্মুক্ত থাকে। এই কাজগুলো হচ্ছে ছাত্র রাজনীতিগুলো থাকে। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে আমরা কি করি? তো আমাদের জায়গা থেকে আসলে আমরা যতটা তাত্ত্বিকভাবে বক্তৃতা বিবৃতি দেয়, কিন্তু প্র্যাকটিক্যাল জায়গায় আসলে আমাদের খুব নড়বড়ে হয়ে যায়। আমাদের এখানে আগের বক্তারা খুব চমৎকার বলেছেন, দলীয় প্রতিনিধি হিসেবে বলেছেন, শিক্ষার্থী হিসেবে বলেছেন, আবার দলীয় এবং শিক্ষার্থীর মাঝামাঝি থেকেও বক্তব্য দিয়েছেন। কিন্তু আসলে থিওরি এবং প্র্যাকটিক্যালের ভিতরে একটা সম্মিলন ঘটানোটা আমাদের জরুরি। বক্তব্য আমরা যাইনি, প্র্যাকটিক্যালি কি করছি, এটা ইম্পর্টেন্ট। আপনি দেখেন লেজুর ভিত্তিক শব্দটা বারবার আসতেছে। আমার উপস্থাপক ভাই তিনিও বলেছেন যে আজকে আমাদের যদি নাসির ভাই থাকতেন ভালো হতো, এখন উনি অনুপস্থিত, ওনার বিষয়ে বলাটা আবার বিবোধ হয়ে যায় কিনা, এটা একটা বিষয়। উনি মাঝখানে একটা বক্তব্য বলেছেন যে ওনার দল যখন ক্ষমতায় আসবে, উনি তখন ছাত্রবান্ধব অনেক কর্মসূচি গ্রহণ করবে। তাহলে ওনার দল ক্ষমতায় আসবে, অতীতে ছাত্রলীগ ক্ষমতায় বা আওয়ামী লীগ ক্ষমতা ছিল, তারা কেমন কর্মসূচি নিয়েছে, এটা তো আসলে আমাদের কাছে ক্লিয়ার। তো এই জায়গাটা যে দল ক্ষমতায় আসলে এরপর আমি ছাত্রবান্ধব কর্মসূচি গ্রহণ করব, এটার চেয়ে আসলে সংকীর্ণ বক্তব্য আর কি হতে পারে আমার জানা নেই।
তো এই যে ছাত্রদের মানসিক ট্রমা তৈরি হয়েছে, এটা কেন তৈরি হয়েছে এই জায়গাতে আমি কয়েকটা পয়েন্ট বলবো। প্রথমত হচ্ছে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছিল ক্যাম্পাসগুলোতে, খুন, এরপরে অস্ত্রের যন্ত্রণা। আমরা এই 5ই আগস্টের পরেও দেখছি, ঢাকা ইউনিভার্সিটিতে দেখেছি, চিটাগাংয়ে দেখেছি, রাজশাহী ইউনিভার্সিটিতে দেখেছি, যে যখন হলগুলোকে আবার নতুন করে সবাই অভিযান চালাচ্ছে, সেখানে এক একটা অস্ত্রাগারের একটা বিশাল ভান্ডার খুঁজে পাওয়া যাচ্ছে। এটা দুঃখজনক ছিল আমাদের জন্য। এরপরে ছাত্র রাজনীতি মানে সেখানে খুন খারাপি হচ্ছে, সেখানে হচ্ছে হত্যা, এরপরে তার জন্য সকল ধরনের টর্চার করাটা একটা জায়েজ ব্যবস্থা হয়ে গেছে। আমি আবারও বলছি, কথাগুলো আমার না, বাট অবজারভেশনটা কেন ছাত্র রাজনীতির প্রতি আজকে আমাদেরকে ডায়লগ করতে হচ্ছে, থাকবে কি থাকবে না, অথবা ট্রমাটা কেন তৈরি হলো, সেই প্রসঙ্গে আমি কথাগুলো বলছি। এখানে দখলদারিত্ব, যে হল দখল, আজকে দেখেন বৈশ্বিকভাবে ওয়েস্টার্ন বা যাদেরকে আমরা গ্লোবাল বিলিয়নের কম্পিটিশনের জায়গা মনে করছি, তারা চিন্তা করে কিভাবে মঙ্গল গ্রহে আবাসস্থল স্থাপন করবে, সেখানে কিভাবে করে সেটা তারা জয় করবে। আর আমরা চিন্তা করি আমরা যখন ক্ষমতায় আসবো কিভাবে করে হল দখল করব। তাহলে এই হলো হচ্ছে আমাদের এবং তাদের মধ্যে পার্থক্যটা। তারা অর্থনীতি কিভাবে ডেভেলপ করবে, এক একজন বড় বড় উদ্যোক্তা এবং আইকনিক থিওরি নিয়ে আসে, কিন্তু আমরা চিন্তা করি যে কিভাবে ফল বাণিজ্য, এরপরে টেন্ডার বাণিজ্য, কিভাবে চাঁদাবাজি করবো, এই প্রসঙ্গগুলো হচ্ছে আমাদের রাজনীতির সাথে জড়িত। এরপরে আপনি গেস্ট রুম এবং র্যাগিং কালচার, যেটা একটা মানসিক মারাত্মকভাবে প্রভাব তৈরি করে। একটা ছাত্র প্রথমে আসলে র্যাগিং এর শিকার হলে এটা যে কতটা তাকে হীনমন্য জায়গায় নিয়ে যায়, এটা আসলে আপনারা অভিজ্ঞতা আছে। এরপর ছাত্রী নিপীড়নের ঘটনা আমরা দেখেছি, দর্শনের সেঞ্চুরি ঘটনা দেখেছি, এফটিজিং এর ঘটনাগুলো দেখেছি। এরপর চাঁদাবাজি, টেন্ডারবাজি, এগুলো তো আর বলার অপেক্ষা রাখে না। এরপর রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে আমাদের শিক্ষার একটা পরিবেশটা নষ্ট করা হয়েছে এখানে বারবার। এরপর পদ বাণিজ্য, এরপর নিয়োগ বাণিজ্য, প্রশ্নপত্র ফাঁস করা হয়, নকল, পাশাপাশি হচ্ছে যে ফক্সি পরীক্ষা দেওয়ার একটা কালচার আমরা দেখেছি বিগত সময়ে ছাত্র রাজনীতিতে। এরপরে হচ্ছে শিক্ষকের চেয়ে একদম ছাত্রের প্রটোকলের ব্যবস্থা বেশি হয়ে যায়। যেমন আমরা আজকে এখানে এসেছি, খুব বেশি প্রটোকল প্রয়োজন হয় নাই, কিন্তু অতীতে আমরা দেখেছি বা বিভিন্ন সময় যারা ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রেসিডেন্ট সেক্রেটারিরা আসে, তাদের প্রটোকল দিতে গিয়ে সেখানে যদি বিসিও পড়ে, ইটস নাথিং, একটা ইস্যু হয়ে যায়। এই বিষয়গুলো ঘটে থাকে। এরপর জুলুমতন্ত্র, গোলামীতন্ত্র, এগুলো তো আছে। আমি নয়াসড়ক অনুসন্ধান অভিপ্রায় হিসেবে যে টপিক ঠিক করা হয়েছে, এই প্রসঙ্গে কয়েকটি পয়েন্ট বলতে চাই। প্রথমত হচ্ছে ছাত্র রাজনীতির কালচার পরিবর্তন করতে হবে। এখন এই কালচার পরিবর্তন তো আসলে বক্তৃতা বিবৃতি দিয়ে হয় না ভাই, এটার জন্য আপনাকে আগে জাতীয় আদর্শ ঠিক করতে হবে। আমাদের জন্য খুবই দুর্ভাগ্য যে এত বছর পরেও এই জাতি, এই গোষ্ঠীটা এখন একটা জাতীয় আদর্শ ঠিক করতে পারে নাই।